নীতিভ্রষ্ট আদর্শচ্যুত রায় যুদ্ধ অপরাধীদের সাথে মিলেছে, উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। ক্ষমতার ভারসাম্য, বেকার ভাতা চালু, চাকরিতে বয়সসীমা না রাখার প্রতিশ্রুতি ঐক্যফ্রন্টের 14 দফা ইশতেহার ঘোষণা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন কমিশনার মাহবুব, সেনাবাহিনী নামলে পরিস্থিতি বদলের আশা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশ জুড়ে নির্বাচনী প্রচার, গণসংযোগ, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। সিলেটে প্রথম টি-20তে বড় হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাইজিন রহমান। এছাড়া সংবাদে আরো থাকছে, ঘূর্ণিঝড় ফেথায়ের প্রভাবে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরো কমার পূর্বাভাস। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নীতিভ্রষ্ট আদর্শচ্যুত রায় যুদ্ধ অপরাধীদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। যারা আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। 30শে ডিসেম্বর জনগণ নৌকা মার্কাকেই বেছে নেবে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ঐক্যফ্রন্টের পরিবর্তন মানে দুর্নীতি, জঙ্গিবাদকে ফিরিয়ে আনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বরাবরের মতোই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির কারণে বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার যোগ্যতা হারিয়েছে। পৃথিবীর কোনো দেশে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী, সাজাপ্রাপ্ত, তাদেরকে কেউ কখনো কোনো স্থান করে দেয় না। আর কি দুর্ভাগ্য আমাদের, যারা জ্ঞান গর্ব ভাষণ দেয়, যুক্তি দেখায়, বুদ্ধি দেয়, বড় বড় কথা বলে, একেবারে এত আদর্শের বুলি আওড়ায়, আজকে তাদের আদর্শহীনতা, আজকে তাদের সব ধরনের সেই উচ্চবাচ্য সব কিছুই যেন কোথায় হারিয়ে গিয়ে তারা এখন হাত মিলিয়েছে এই দুর্নীতিবাজদের সাথে, হাত মিলিয়েছে খুনিদের সাথে, হাত মিলিয়েছে অস্ত্র চোরা কারবারিদের সাথে। ঐক্যফ্রন্টের ইশতেহারের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাদের পরিবর্তন মানে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন। যারা এভাবে মানুষের সর্বনাশ করেছে, ক্ষমতায় থেকে মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, বিদেশে পাচার করেছে, মানুষের অত্যাচার করেছে, আবার যখন ক্ষমতা নেই মানুষ পুড়িয়ে হত্যা করে কত মানুষের ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তারা কিভাবে কোন মুখে জনগণের কাছে ভোট চাইবে? ভোট চাইতে যে কি বলবে? শেখ হাসিনা বলেন, নীতিভ্রষ্টরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই ঐক্যফ্রন্টের নামে যুদ্ধাপরাধীদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। একটা প্রশ্ন রেখে যায়, তাদের সরকার প্রধান কে হবে? এতিমের অর্থ আত্মসাৎকারী সে হবে, না ওই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি? আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দারিদ্র্যের হার 5 থেকে 6 ভাগে নামিয়ে আনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্য, ক্ষমতার ভারসাম্য আর চাকরিতে প্রবেশের বয়সসীমা তুলে দেয়া সহ 14 দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। বেকারত্ব নিরসনে 30 বছর বয়সের পর ভাতা চালু করার কথাও জানান ঐক্যফ্রন্ট নেতারা। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। তাপসী রাবেয়া রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আগামী সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে ঐক্যফ্রন্ট। দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে 14 দফা প্রতিশ্রুতি নিয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
ইশতেহারের প্রতিটি দফাকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের যে জাগরণ শুরু হয়েছে, জনগণ যেভাবে তাদের মূল দাবি, তাদের মালিকানা রাষ্ট্রের, সেই মালিকানার জন্য তারা যেভাবে জেগে উঠছে, শত প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন বলেন, এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে দেশ ভয়াবহতার দিকে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জনগণের মতামত সর্বাপেক্ষা গুরুত্ব পাবে বলেও জানান তিনি। জনগণ হবে ক্ষমতার মালিক, এটা তো কম মূল্য দিয়ে আমরা হয়নি। মালিক হওয়ার জন্য কত লক্ষ জীবন দিতে হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্ব করি, কিন্তু অন্য সাইড আছে যে মূল্য কত দিতে হয়েছিল। পরে মাহমুদুর রহমান ইশতেহার পাঠ করেন। নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা, নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে ইশতেহারে। সংসদে একটি উচ্চকক্ষ সৃষ্টি করা হবে বলেও জানানো হয়। সবার সাথে আলোচনার মাধ্যমে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। জনকল্যাণে প্রশাসনিক কাঠামো প্রাদেশিক পর্যায়ে বিন্যস্ত করা এবং স্থানীয় সরকারি স্তর নির্ধারণের লক্ষ্যে কমিশন গঠন করা হবে। ৩০ শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালু করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সক্ষমতা পরীক্ষা করে বাস্তবায়ন করার জন্য একটি কমিশন গঠন করা হবে। সকল নাগরিককে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না। সর্বোচ্চ ১০০ ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের মূল্য আগামী ৫ বছরে বাড়বে না। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে। সকল জাতীয় বীরদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্তর্ভুক্ত করে স্কুল কলেজে পড়ানো হবে। বিচারপতি নিয়োগের জন্য বিরোধী দলীয় সাংসদ এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে স্বাধীন কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছে ঐক্যফ্রন্ট। এদের দেখাশোনা কে করবে? তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে যুদ্ধ অপরাধীদের বিচার চালিয়ে যাওয়ার অঙ্গীকার হাস্যকর, অবিশ্বাস্য এবং জাতির সঙ্গে প্রতারণা বলে মনে করছে আওয়ামী লীগ। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, যারা যুদ্ধ অপরাধী ও তাদের উত্তরসূরি নিয়ে নির্বাচন করছে তারা যুদ্ধ অপরাধীদের বিচার করবে এমন অঙ্গীকার হাস্যকর। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন আব্দুর রহমান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে সেনাবাহিনী নামলে পরিস্থিতি বদলানোর আশা করছেন তিনি। এদিকে কমিশনের সাথে বৈঠকের পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, কোনো অবস্থাতেই তারা ভোট থেকে সরে দাঁড়াবেন না। পরিবেশ রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট জানাচ্ছেন মহিতুন রিয়া। বিভিন্ন অভিযোগ নিয়ে সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষস্থানীয় নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রতিনিধি দলের বৈঠক চলে প্রায় ২.৫ ঘণ্টা। এ সময় রাজধানী সহ ৩১ জেলার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতার বন্ধ ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা হয়। পরে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল সাংবাদিকদের বলেন, বর্তমানে যে প্রক্রিয়া চলছে তাতে বঞ্চিত করার চেষ্টা অব্যাহত আছে। এটা দ্রুত বন্ধ করতে হবে। একটা জিনিস চাই যে তারা সরকার যদি তাদের বুদ্ধি খাটিয়ে বলে আমরা এরকম একটা পরিস্থিতি করি ইলেকশন বর্জন করব, এটা তারা পাবে না। মরে গেলেও আমরা বর্জন করব না। আমার লাশ নিয়ে ইলেকশন কমিশনে ভোট দিতে নিয়ে যাবেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কথাটি বর্তমানে অর্থহীন। এখনো সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব। সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি পাল্টাবে বলে জানান তিনি। মহিতুন রিয়া, ২১ টেলিভিশন, ঢাকা। ৩টি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি JBM হাসানের একক হাইকোর্ট বেঞ্চ মুলতবির এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের উপর ১১ ডিসেম্বর দ্বিধা বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। ফলে মামলার নথি যায় প্রধান বিচারপতির কাছে। এরপর মামলাটি শুনতে বিচারপতি JBM হাসানের একক বেঞ্চে গঠন করে প্রধান বিচারপতি।
এই এফিডেভিটটা করতে পারিনি, সেটাই আমরা 2টা বাজে অবহিত করেছি এবং সেজন্য উনি আগামীকাল সকাল 10:30-এ সময় দিয়েছেন। আমরা এর মধ্যে এফিডেভিট করে আমরা আপিল বিভাগে ওনার বিরুদ্ধে যে অনাস্থা দিয়েছি ওই অ্যাপ্লিকেশনটা জমা দেব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের 25 প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির শুনানিতে জামায়াতের 25 প্রার্থিতা স্থগিত চেয়ে রুল চান। আদালত এই সময় শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন। সোমবার তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি রিটটি করেন। এবার নির্বাচন সারা দেশ। বৈরী আবহাওয়া ও শীতকে উপেক্ষা করে দেশব্যাপী চলছে নির্বাচনের প্রচার। নেতা কর্মীদের সাথে নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন ও সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগও করছেন। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। দর্শক, আমার রিপোর্টের জন্য অপেক্ষায় আছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা হাতে পাওয়া মাত্রই তা আপনাদের উদ্দেশ্যে সম্প্রচার করব। এদিকে রাজধানীতেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বিভিন্ন এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইছেন প্রার্থীরা। আরো জানাচ্ছেন মিনালা দিবা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছেন তারা। রাজধানীর মোহাম্মদপুরে সোমবার প্রচারণা চালিয়েছেন ঢাকা 12 আসনের প্রার্থী সাদেক খান। সমস্ত কাজগুলো ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ করব। উত্তরায় পূর্ব ফায়দাবাদ এলাকায় প্রচারণা চালান ঢাকা 18 আসনের প্রার্থী সাহারা খাতুন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। এই দেশের ভালোর জন্য, এই দেশের মানুষের ভালোর জন্য, উন্নয়নের জন্য আমরা কাজ করি। ঢাকা 17 আসনে শাহজাদপুর কমিশনার কার্যালয় থেকে প্রচারণা চালান ফারুক খান। আমি জিতলে কি করব এই ধরনের প্রতিশ্রুতি আমি দেই না। আমার প্রতিশ্রুতি প্রথম হলো আমি আমার লোকদের ভালোবাসবো। এ সময় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও নৌকায় ভোট চান তিনি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নির্বাচনী পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কাদেরের। বিদ্রোহীদের কালকের মধ্যে সরে দাঁড়ানোর আহ্বান। পদে থেকে উপজেলা চেয়ারম্যানরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, আপিল বিভাগের আদেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। আবারও সারা দেশের নির্বাচন প্রসঙ্গ। বৈরী আবহাওয়া ও শীতকে উপেক্ষা করে দেশব্যাপী চলছে নির্বাচনের প্রচার। নেতা কর্মীদের সাথে নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন ও সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। বৈরী আবহাওয়া আর শীতকে উপেক্ষা করেই সোমবার সকাল থেকেই শুরু হয় সংসদ নির্বাচনের প্রচার। ভোটারদের সমর্থন পেতে হাটে মাঠে ঘাটে ছুটছেন প্রার্থীরা। রাজশাহী সদর আসনে সকাল থেকে মহাজোট ও বিএনপির প্রার্থীরা গণসংযোগ ও পথসভা করেছেন। বিএনপি প্রার্থী সন্ত্রাসীদের নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাহ। আর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এ পর্যন্ত তারা যা আচরণ করছে সারা দেশে, তা এই নির্বাচন কমিশন একটা অযোগ্য। মিনু সাহেব তো এই সমস্ত অভিযোগ করছেন, এগুলো তো কাল্পনিক। খুলনায় জমে উঠেছে জেলার 35 প্রার্থীর প্রচার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ প্রার্থী চাচ্ছেন নৌকায় ভোট, আর পরিবর্তন চেয়ে ধানের শীষে ভোট চান বিএনপির প্রার্থী।
সিলেটে রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন। অন্যদিকে প্রশাসন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এরা প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করে একটি অসহনীয় অবস্থা সৃষ্টি করেছে। ওনারা যা করছেন আমার ভয় হয় আমাদের সমর্থকরা, ইয়াং লোকেরা, তাদেরও তারা অস্থির করে ফেলেন কিনা, তখন আমরা কোনো দায়িত্ব নেব না। বাগেরহাটে বিজয় কনসার্টে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে নেমেছেন সংস্কৃতি অঙ্গনের তারকারা। আর ফকিরহাট উপজেলার খাজুরা, লখপুর, বটতলা, জমলা বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মাসুদ রানা। গাজীপুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। আর পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কাপাসিয়া থানার ওসির প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। যত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় সেটা আপনার সরকার দলীয় বাহিনী, আওয়ামী লীগ এবং আপনার প্রশাসন যন্ত্র করছে। কারণ আমরা সবসময় মনে করি যে আমরা সহ অবস্থান এবং প্রতিযোগিতা একটা থাকা উচিত, প্রতিযোগিতা হবে কাজ দিয়ে। মাগুরায় আনুষ্ঠানিকভাবে নৌকার প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের হাতে হাত রেখে একসাথে কাজ করার ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা। সাতক্ষীরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মীর মুস্তাক আহমেদ রবি ও আফম রুহুল হক তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে প্রচারণার গাড়িবহরে হামলার অভিযোগে দ্বিতীয় দিনের মতো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান ধর্মঘট করেছেন টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। মিজানুর রহমান, ২১ টেলিভিশন। শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। ভোটারদের দলে টানতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গত ২ দফা নির্বাচনে জেলার ৩টি আসনই ছিল আওয়ামী লীগের দখলে, তবে এবার ভাগ বসাতে মরিয়া বিএনপি ও জাতীয় পার্টি। এদিকে যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসেব করছেন ভোটাররাও। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। এক সময় কৃষি নির্ভর জেলা হলেও গত ১.৫ যুগে বেশ কিছু শিল্প কারখানা গড়ে ওঠায় প্রাণ পেয়েছে শেরপুরের অর্থনীতি। প্রতীক বরাদ্দের পর থেকেই এখন সর্বত্র নির্বাচনী হাওয়া। প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। গত ২টি জাতীয় নির্বাচনে জেলার ৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ এবারও নৌকাকে বেছে নেবে বলে প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। আমার প্রত্যাশা শেরপুরের মানুষের কাছে ইনশাআল্লাহ তারা আবার অনেক বেশি ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবেন। আর ১০ বছর নির্বাচনের বাইরে থাকা বিএনপি এবার ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়ে জয়ের স্বপ্ন দেখছে। জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। আমার দলের মানুষগুলো আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাদরে গ্রহণ করে নিয়েছেন। নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টিও। আশা করি সবাই আমাকে ভোট দিবে। তবে বরাবরের মতোই হিসেব করছেন ভোটাররা। উন্নয়নকামী, সৎ এবং যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার ইচ্ছে তাদের। গরিব মানুষের দেখবো, উন্নয়ন করব, রাস্তাঘাট সমান ভালো করব, পরে আমরা ভোট দেব। হ্যাঁ, বড় সুবিধা দিব। যে কোনো একটা জিনিস চাকরি বাকরি দিলে আমরা মনে করুন পরেই আমরা ভোট দিব। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, আমরা তাকেই নির্বাচিত করব ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্ভয় এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নেতা নির্বাচন করতে পারবে বলে আমার বিশ্বাস। আফসানা নীলা, ২১ টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত H.E. হ্যারি ভ্যাভরেজ। সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এই দুই রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত মিলার প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে রোহিঙ্গা সংকট মোকাবেলার কথাও বলেন তিনি। এছাড়া দুই রাষ্ট্রদূতই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে রাষ্ট্রদূতের সাক্ষাতে।
বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের মধ্যে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড কামাল হোসেন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে তিনি কখনো জয়লাভ করতে পারবেন না। যারা বিদ্রোহী আছেন প্রেস ব্রিফিং করে প্রত্যাহার করবেন, অন্যথায় বর্ধিত সভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অচিরেই আমরা কার্যকর করব। কোনো প্রকার হস্তক্ষেপ আমরা করব না। নির্বাচন কমিশন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে আওয়ামী লীগের হোক, সে অন্যান্য দলের হোক। পদত্যাগ না করে পদে থেকে উপজেলা চেয়ারম্যানরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে আপিল বিভাগ। পাশাপাশি 3 উপজেলা চেয়ারম্যানের প্রার্থিতার বৈধতা দিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে ঢাকা 20 আসনে তজিমউদ্দিন সহ 3 উপজেলা চেয়ারম্যানের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথ বন্ধ হয়ে গেল। এদিকে রাজশাহী 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিম মোস্তফা ও ঢাকা 1 আসনে বিএনপির প্রার্থী আবু আশফাকের প্রার্থিতা বাতিল করেছে হাইকোর্ট। আর চট্টগ্রাম 4 আসনে বিএনপির আসলাম চৌধুরীর মনোনয়ন স্থগিত করেছেন ঢাকার চেম্বার আদালত। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষকে। সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় 2-1 দিনের মধ্যে শীত নামতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়েছে। সহকর্মীদের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1365 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1330 কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে 1220 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ফেথাই। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড় পেথাই নামের একটা ঘূর্ণিঝড় আছে এবং এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখার পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অফিস। সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ায় 2-1 দিনের মধ্যেই শীত নামতে পারে বলেও জানিয়েছে তারা। শীত 20 তারিখের দিকে আস্তে আস্তে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাটা কমতে শুরু করবে। এদিকে ফেথাইয়ের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় রাজধানীতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী সহ কর্মস্থলগামী মানুষ। হেঁটে যাওয়া আসা করতে একটু কষ্ট হয়। এই বৃষ্টি হওয়ার বলে মানে ঠান্ডাটা বাড়তে আছে আর কি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকা সহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের গতিবেগ 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসের ছুটিতে মৌলভীবাজারে ছিল দর্শনার্থীর ভিড়। শীত উপভোগ করতে শ্রীমঙ্গলের চিরসবুজ প্রাকৃতিক চা বাগান, মাধবপুর লেক, লাওয়াছড়া বনে সময় কাটান তারা। আর পর্যটকদের নির্বিঘ্ন চলাচলে সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য বেষ্টিত মৌলভীবাজার জেলার চা বাগান, মাধবপুর লেক, লাউয়াছড়া বন। শীতে কুয়াশার চাদর জড়িয়ে তা এক ভিন্ন রূপ ধারণ করে। মহান বিজয় দিবসের ছুটিতে হাজার হাজার পর্যটকের ঢল নামে শ্রীমঙ্গলে। বিজয় দিবস উপলক্ষে ছুটিতে এখানে ঘুরতে এসেছি আমরা যশোর থেকে। এখানে ছুটি পেলে মাঝে মধ্যে আসা হয়। চারিদিকে সবুজ আর সবুজ,
এই সবুজের চোখটা জুড়িয়ে যায়। বিজয় দিবসের ছুটি সহ 3 দিন ছুটি। আমরা খুলনা থেকে এসেছি। ছড়া ভালো লাগে, এই ছড়াতে আমি আগেরবার বর্ষার সময় এসে গোসল করেছিলাম। এছাড়া হাইল হাওড়ের বাইক্কাবিল ও রাজা ফিশারির পাখির কলকাকলিতে মুগ্ধ হন ভ্রমণ পিপাসুরা। অন্যান্য ছুটির মতো বিজয় দিবসের ছুটিতেও শ্রীমঙ্গলের সবকটি হোটেল রিসোর্ট পরিপূর্ণ। দর্শনার্থীদের ভিড় সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের দল নেমেছে এই এলাকাতে, আমরা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের পুলিশের টিম বাড়িয়েছি। পর্যটকদের প্রিয় মৌলভীবাজার জেলার প্রকৃতি সুরক্ষার দাবি সাধারণ দর্শনার্থীদের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সম্ভাবনার বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। সাদামাটির এলাকা হিসেবে পরিচিত দুর্গাপুর নেত্রকোনার দুর্গাপুর সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই মাটি। উচ্চ আদালতে মামলা থাকায় 2016 সাল থেকে সাদামাটি উত্তোলনে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে। সিরামিক শিল্পের বিকাশে সাদামাটি আহরণের সম্ভাব্যতা আবারও খতিয়ে দেখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। প্রাকৃতিক সম্পদে ভরপুর নেত্রকোনা দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিপিনগঞ্জ এলাকায় রয়েছে ছোট বড় অনেক সাদামাটির টিলা। 1953 সালে আবিষ্কারের পর 16 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয় সাদামাটি আহরণ। দেশে ও দেশের বাইরে সাদামাটি সরবরাহের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে সরকার। বানাই তো ওই যে নাম জানি না, ডাইস বানায়, কমেট বানায়, তারপর প্লেট বানায়। ওই পাশে আরো মাইনগুলো আছে ওই চীনামাটির। হ্যাঁ, এটা শুধু বিজয়পুরি এই মাটির মানে বিরাট একটা দাম। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাদামাটি উত্তোলনে কাজ করে 11টি প্রতিষ্ঠান। পরবর্তীতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় 2016 সালের এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় সাদামাটি উত্তোলন। কয়েকগুলো বন্ধ হওয়াতে অনেকটা বেকারত্ব, মনে করেন যে আমরা অনেক কষ্টে আছি। আপাতত প্রায় 2 বছর ধরে বদ্ধ আর কি অফিস। ওটা আমি শুনছি যে পরিবেশ মন্ত্রণালয় থেকে নাকি কি মামলা হয়েছে। বিশেষ ধরনের এই সাদামাটির সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন দুর্গাপুরে। সিরামিকের একমাত্র উপাদান এই দুর্গাপুরে। এই মাটিটা আমাদের অনেক উপকারী আর এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ। এই সাদামাটির নিরাপদ উত্তোলনে অধিকতর যাচাই করে ব্যবস্থা নিতে খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা চেষ্টা করতেছি এই নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে একটি উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সাদামাটি উত্তোলন করে এটির ভিত্তিতে আমাদের জেলার কাঁচামাল সাদামাটি দিয়ে এইখানেই বড় মাপের সিরামিক শিল্পের বিকাশ ঘটে। সম্ভাবনাময় এই খাতের বিকাশে ইতিবাচক পদক্ষেপ নেবে সরকার, এমনই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। চাঁদপুরে একই পরিবারের 4 জনের মৃতদেহ উদ্ধার, পারিবারিক কলহের জের ধারণা স্বজনদের। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে ফিরলেন বিক্রমাসিঙ্ঘে, রাজনৈতিক সংকট নিরসনের আশা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। চাঁদপুর সদরের দেবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন নামে এক ব্যক্তি। নিহতরা হলেন ফাতেমা বেগম এবং 2 সন্তান মিথিলা ও সিয়াম। সকালে দেবপুর গ্রামের একটি ঘরের ভেতর থেকে 2 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আর মাইনুদ্দিনকে ঝুলন্ত অবস্থায় এবং ফাতেমার মৃতদেহ পুকুরে পাওয়া যায়। পুলিশ জানায় মাইনুদ্দিন চট্টগ্রামে একটি বেকারি কারখানায় কাজ করতেন। স্বজনরা জানান গেল 1 সপ্তাহ ধরে স্ত্রীর গয়না হারানো নিয়ে পারিবারিক কলহ চলছিল। টাঙ্গাইল, সাভার ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 26 জন। টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও 3 হুইলার সংঘর্ষে 3 জন নিহত ও 4 জন আহত হয়েছে। পুলিশ জানায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাকুটে স্থানে সংঘর্ষে ঘটনাস্থলে 3 হুইলারের যাত্রী শ্যামল নিহত হন। আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে চালক সহ আরো 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুপুরে সাভারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হন। এ সময় আহত হয় অন্তত 20 জন। এদিকে ঢাকা
ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় বাস চাপা এক মোটরসাইকেল আরোহী ও আশুলিয়ার জিরানি বাজারে এক পুলিশ সদস্য নিহত হন। কুমিল্লার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অ্যাডভান্স স্টেম সেল সেন্টারের যাত্রা শুরু হয়েছে। বিকেলে ধানমন্ডি 14 নম্বর সড়কে ফারাবি জেনারেল হাসপাতালে সেন্টারটি উদ্বোধন করেন স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সভাপতি অধ্যাপক মাসুদা বেগম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব। তিনি জানান, দেশের প্রায় 3 কোটি মানুষের লিভারের মতো জটিল রোগে চিকিৎসা দিয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। ব্যবসা বাণিজ্যের খবর। পূবালী ব্যাংক লিমিটেড সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী। ময়মনসিংহের ফুলবাড়িয়াতে ব্যাংকটির 469তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিল আলম খান চৌধুরী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনেরা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নীতিভ্রষ্ট আদর্শচ্যুতরা যুদ্ধ অপরাধীদের সাথে মিলেছে, উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। ক্ষমতার ভারসাম্য, বেতন ভাতা চালু, চাকরিতে বয়সসীমা না রাখার প্রতিশ্রুতি ঐক্যফ্রন্টের 14 দফা ইশতেহার ঘোষণা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন কমিশনার মাহবুব, সেনাবাহিনী নামলে পরিস্থিতি বদলাবে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশ জুড়ে নির্বাচনী প্রচার, গণসংযোগ, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। সিলেটে প্রথম টি-20তে বড় হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।